Hello friends, welcome back to our YouTube channel রূপান্তর। আজকের এই লেকচারটিতে আমরা লেন্সে আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা শুরু করব। অ্যাকচুয়ালি বলতে গেলে পাতলা লেন্সে আলোর প্রতিসরণ কি রকম হয় সেটা নিয়ে আলোচনা করব। তো তার আগে আমাদেরকে জেনে নিতে হবে পাতলা লেন্স কি এবং পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র কাকে বলে। তো চলো শুরু করি পাতলা লেন্স জিনিসটা কি জেনে নিই। দেখো আমরা হেডিং করেছি পাতলা লেন্স। এর আগের লেকচারটাতে আমরা দেখেছিলাম লেন্স জিনিসটা কি, লেন্স কত ধরনের হয়, সমস্ত কিছু দেখেছি। এখন হচ্ছে পাতলা লেন্স। যদি কোনো লেন্সের এই বেধ, আমরা বেধ কি সেটাও দেখেছি, এই বেধটা যদি খুব কম হয়, তার বক্রতা ব্যাসার্ধের তুলনায় এই বেধ বা থিকনেসটা যদি খুব কম হয়, তাহলে এই লেন্সটাকে আমরা পাতলা লেন্স বলবো। ওকে, তাহলে পাতলা লেন্স মানে যার থিকনেসটা খুব কম। এবার এই পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য, যে পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র কাকে বলে বা লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে। তো দেখো আমি একটা ছবি আঁকলাম। এটা কি? এইটা হলো একটা লেন্স, উত্তল লেন্স। এই উত্তল লেন্সের এটা কি? এটা হলো লেন্সের প্রধান অক্ষ। এখন যদি কোনো আলোক রশ্মি এই বিন্দুটার মধ্য দিয়ে এসে পড়ে, এইভাবে যদি কোনো আলোক রশ্মি পড়ে, তাহলে আলোক রশ্মিটির কোনো রকমের চ্যুতি ঘটে না, একেবারে সোজা পথে বেরিয়ে যায়। এই যে বিন্দুটা দেখছো, এই বিন্দুটাকে বলা হয় লেন্সের আলোক কেন্দ্র। নাম দিলাম ও। তাহলে লেন্সের আলোক কেন্দ্র কাকে বলবো? দেখো বিন্দুটা কোথায় অবস্থিত। লেন্সের আলোক কেন্দ্র লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত এবং এই বিন্দুটার মধ্য দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায়, তাহলে আলোক রশ্মিটির কোনো রকমের চ্যুতি ঘটে না। তাহলে আলোক কেন্দ্রের সংজ্ঞাটা কি দাঁড়ালো? যে পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র হলো প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটা বিন্দু, যে বিন্দু দিয়ে মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে আলোক রশ্মির কোন রকমের চ্যুতি ঘটে না, সোজা পথে বেরিয়ে যায়। এই বিন্দুটাকে লেন্সের আলোক কেন্দ্র বলা হয়। বোঝা গেল? তাহলে আলোক কেন্দ্র কোথায় থাকে? লেন্সের প্রধান অক্ষের উপর। আর 2 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায়, তাহলে সেই আলোক রশ্মিটির কোনো রকমের চ্যুতি ঘটে না, সোজা পথে বেরিয়ে যায়। তাহলে লিখে ফেলি, পাতলা লেন্সের ক্ষেত্রে পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র হলো প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটি বিন্দু, যার মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে আলোক রশ্মিটির কোনো রকমের চ্যুতি ঘটে না। অর্থাৎ চ্যুতি ঘটে না তার মানে কি? অর্থাৎ আলোক রশ্মিটি সোজা পথে চলে যায়।
এই গেল আলোক কেন্দ্রের সংজ্ঞা। তাহলে দেখো আলোক কেন্দ্র কাকে বলবো, কি আলোক কেন্দ্র? আলোক কেন্দ্র হলো পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র হলো প্রধান অক্ষের উপর, দেখো প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটা বিন্দু যার মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে আলোক রশ্মিটির কোনো রকমের চ্যুতি ঘটে না, আলোক রশ্মিটার কোনো রকমের চ্যুতি ঘটে না, অর্থাৎ আলোক রশ্মিটি সোজা পথে চলে যায়। বোঝা গেল? তাহলে লেন্সের আলোক কেন্দ্র কি? আলোক কেন্দ্র হলো প্রধান অক্ষের উপর একটা বিন্দু, এই বিন্দু দিয়ে আলো যদি পড়ে তাহলে আলোক রশ্মির চ্যুতি ঘটবে না। তাহলে প্রদত্ত চিত্রে ও বিন্দুটি হলো লেন্সটির আলোক কেন্দ্র। মাধ্যমিকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আলোক কেন্দ্র কাকে বলে। ওকে, তাহলে এখানে যদি আমি একটা অবতল লেন্সের আলোক কেন্দ্র দেখাতাম সেটাও একই রকমের হতো, কোনো আলাদা হতো না। এটা হলো একটা অবতল লেন্স, এইটা গেল অবতল লেন্সের প্রধান অক্ষ, এইখানে কি হতো একটা বিন্দু থাকতো যার মধ্য দিয়ে আলোক রশ্মি এসে পড়লে আলোক রশ্মিটি সোজা পথে বেরিয়ে যেত, এই যে বিন্দুটা, এইটা হয়ে গেল অবতল লেন্সটির আলোক কেন্দ্র। ওকে, তাহলে দুটোই ছবি তোমরা দিয়ে দেবে এবং বলবে প্রদত্ত চিত্রে এই ও বিন্দুটা হলো লেন্সটির আলোক কেন্দ্র। তাহলে আমরা পাতলা লেন্স কি জানলাম, পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র জিনিসটা কি সেটাও জেনে নিলাম। এখন পাতলা লেন্সে আলোর প্রতিসরণ কি রকমের হয় সেটা আমরা জানবো। তাহলে পাতলা লেন্স দু ধরনের হতে পারে, একটা উত্তল লেন্স হতে পারে, একটা অবতল লেন্স হতে পারে। প্রথমে আমরা উত্তল লেন্সে আলোক রশ্মির প্রতিসরণ কি রকম হয় সেটা দেখব। তাহলে হেডিং করব উত্তল লেন্সে আলোক রশ্মির প্রতিসরণ। তোমরা নোট করতে থাকো। উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছের প্রতিসরণ। খুব ভালো করে বুঝবে, উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছের প্রতিসরণ। তাহলে প্রথমেই আমাদেরকে কি এঁকে নিতে হবে, একটা উত্তল লেন্স এঁকে নিতে হবে। এই হলো আমাদের একটা উত্তল লেন্স, উত্তল লেন্সটার নাম দিলাম L1 L2। ওকে, তাহলে এইটা হলো আমাদের উত্তল লেন্সের প্রধান অক্ষ, এইটা গেল আমাদের উত্তল লেন্সের আলোক কেন্দ্র। আমাদের কাজ হচ্ছে যে উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি নেব এবং লেন্সের দ্বারা প্রতিসরণের পর আলোক রশ্মিগুলো কোন পথে যাবে, কিভাবে যাবে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে এইটা কি ছিল, এইটা ছিল লেন্সের রৈখিক উন্মেষ, এইটা হলো। এখন দুটো আলোক রশ্মি আমি নিচ্ছি, এইটা হলো একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল। ওকে, এইটা ধরো আর একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল। এই আলোক রশ্মি দুটো প্রতিসরণের পরে কোন পথে যাবে, কিভাবে যাবে সেটাই আমরা দেখতে চাইছি। তো এর আগের লেকচারে যখন আমরা প্রিজম নিয়ে আলোচনা করেছিলাম তখন একটা কথা বলেছিলাম যে প্রিজমে যখন আলোক রশ্মি এসে পড়ে এইভাবে
তির্যক ভাবে, তখন আলোক রশ্মিটি সবসময় প্রিজমের ভূমির দিকে বেঁকে যেত, ভূমির দিকে বেঁকে যেত। এই কথাটা কিন্তু আমি একেবারে নোট বলে লেখা করেছি যে প্রিজমে যদি কোনো আলোক রশ্মি তির্যক ভাবে এসে পড়ে কোনো একটা প্রতিসারক তলে, তাহলে আলোক রশ্মিটি সব সময় প্রিজমের ভূমির দিকে বেঁকে যায়। দেখো যাওয়ার কথা ছিল এই পথ বরাবর, কিন্তু সব সময় এই দিক বরাবর মানে ভূমির দিকে বেঁকে যায়, ভূমির দিকে। আচ্ছা, এবার দেখো তো এই যে লেন্সটা আমি নিয়েছি এখানে, এই লেন্সটা অসংখ্য অসংখ্য প্রিজমের সমন্বয়ে গঠিত। দেখো এটা একটা প্রিজম ভাবতে পারো, এইটা দেখো আরো একটা প্রিজম ভাবতে পারো, এইটা আর একটা প্রিজম ভাবতে পারো তুমি, এইটা দেখো আবার একটা প্রিজম তুমি ভাবতে পারো, এটা আর একটা প্রিজম, এইটা দেখো আর একটা প্রিজম, অসংখ্য প্রিজমের দ্বারা গঠিত হয়েছে, এটা আর একটা প্রিজম। এরকম করে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, অসংখ্য প্রিজম আছে। এবং লেন্সের দেখো এই পার্টটাতে প্রিজমের ভূমিগুলো দেখো নিচের দিকে আসে, এবং আমরা জানি আলোক রশ্মি সব সময় প্রিজমের ভূমির দিকে বেঁকে যায়। তাহলে এই যে প্রতিসৃত এই রশ্মিটা দেখো প্রতিসরণের পর কি হবে, প্রিজমের ভূমির দিকে এই দিক বরাবর বেঁকে যাবে, এই দিক বরাবর বেঁকে গেল। আবার দেখো নিচের পার্টটাতে আমরা যদি আলোচনা করি, নিচের পার্টেও দেখো এটাকে আমরা অসংখ্য প্রিজম ভাবে ভাবতে পারি। দেখো এটা একটা প্রিজম, প্রিজমের ভূমিগুলো দেখো এবার উপরের দিকে আসে, এইটা আর একটা প্রিজম ভাবতে পারি, দেখো এটা আর একটা প্রিজম, এইটা দেখো আরো একটা প্রিজম, এইটা এইটা আরো প্রিজম, মানে অসংখ্য প্রিজমের সমন্বয়ে গঠিত। এবং প্রিজমে আলোক রশ্মির প্রতিসরণের বৈশিষ্ট্যটা হচ্ছে যে আলোক রশ্মি প্রতিসরণের পর প্রিজমের ভূমির দিকে বেঁকে যায়। তাহলে দেখো এই ক্ষেত্রে প্রিজমের ভূমিগুলো সব উপরের দিকে আসে, তাহলে আলোক রশ্মিটা কোন দিকে বাঁকবে, উপরের দিকে বাঁকবে, এইভাবে বাঁকবে। তাহলে এই হলো আলোক রশ্মির এখানে প্রতিসরণ। এই গেল একটা রশ্মি, চলে গেল, এই চলে গেল একটা আলোক রশ্মি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই হলো উত্তল লেন্সে আলোক রশ্মির প্রতিসরণ। বুঝতে পারছো? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বলতো, যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিগুলো আসলো এবং উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর রশ্মিগুলো কি হলো, প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে গিয়ে মিলিত হলো। অর্থাৎ আলোক রশ্মিগুলো অভিসারী রশ্মিতে পরিণত হলো, অভিসারী রশ্মিতে পরিণত হলো। এই জন্য উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। ওকে, আমরা সব টুকটুক করে আলোচনা করব, দেখতে থাকো। ঠিক আছে, তাহলে প্রদত্ত চিত্রে L1 L2 হলো একটি পাতলা বা উত্তল লেন্স, একটি উত্তল লেন্স, একটি উত্তল লেন্স। উত্তল লেন্স এবং ও হলো লেন্সটির আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র। ও হলো লেন্সটির আলোক কেন্দ্র। এইখানের দুটো রশ্মি নিয়ে নিলাম এ বি, এটা বি বিন্দু নাম দিলাম, এটা হলো সিডি, এইটাকে আমি নাম দিলাম এফ। এখন প্রধান অক্ষের সমান্তরাল দুটি আলোক রশ্মি এবি এবং সিডি লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর এফ বিন্দুতে মিলিত হলো।
অর্থাৎ অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ লেন্স দ্বারা প্রতিসরণের পর অভিসারী রশ্মিতে পরিণত হয়। অভিসারী রশ্মিতে পরিণত হয়েছে। অভিসারী রশ্মিতে পরিণত হয়েছে। বোঝা গেল? তাহলে আমরা একটা শুধু পয়েন্ট এখান থেকে বার করে নিতে পারবো যে উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ লেন্স দ্বারা প্রতিসরণের পর অভিসারী রশ্মি গুচ্ছে পরিণত হয়। এখান থেকে একটা কোশ্চেন আসে, কাকে কেন অভিসারী লেন্স বলা হয়, অথবা উত্তল লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হয়। ওকে, চলো এবার আমরা সেটা নিয়ে আলোচনা করব। উত্তল লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হবে, কেন? মুছে দিলাম এখানটা। কাকে কেন অভিসারী লেন্স বলা হয় অথবা আরেকটা কোশ্চেন এখানে হয়, অথবা উত্তল লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হয়। উত্তল লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হয়, অথবা কাকে কেন অভিসারী লেন্স বলা হয়। তাহলে কোশ্চেনটা পরিষ্কার যে কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়, অথবা কোন লেন্সের অপর নাম অভিসারী লেন্স। দেখো, তাহলে উত্তল লেন্সের অপর নাম হলো অভিসারী লেন্স। ওকে, উত্তল লেন্সের অপর নাম কি? অভিসারী লেন্স। কেন সেটা আমরা বলবো। কেন এইখানে তার কারণটা হচ্ছে যে উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত আলোক রশ্মি গুচ্ছ লেন্স দ্বারা প্রতিসরণের পর অভিসারী রশ্মিতে পরিণত হয়। এটা একটা রশ্মি, এইটা একটা রশ্মি, এইটা একটা রশ্মি, এইটা একটা রশ্মি। ওকে, তাহলে এই রশ্মিগুলো কি হয়? অভিসারী রশ্মিতে পরিণত হয়ে যায়। এই জন্য উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। ওকে, লিখে ফেলো, ছবি এঁকে ফেলো। তাহলে এইটা হলো, কেন বললাম বলবো। আমরা জানি উত্তল লেন্সের প্রধান অক্ষের এটা একটু চেঞ্জ করব। লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক পারিপার্শ্বিক মাধ্যমের তুলনায় বেশি হলে উত্তল লেন্সের
প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, আলোক রশ্মি গুচ্ছ লেন্স দ্বারা প্রতিসরণের পর, লেন্স দ্বারা প্রতিসরণের পর, লেন্স দ্বারা প্রতিসরণের পর অভিসারী রশ্মিতে, অভিসারী রশ্মিতে পরিণত হয়, অভিসারী রশ্মিতে পরিণত হয়। এই জন্য উত্তল লেন্সকে, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়, অভিসারী লেন্স বলা হয়। দেখো কি বললাম, আমরা জানি লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। আমি ধরো একটা লেন্সকে বায়ু মাধ্যমে রেখেছি, কাঁচের একটা লেন্স, তাকে বায়ু মাধ্যমে রেখেছি, তাহলে এই যে পরিপার্শ্বিক মাধ্যম সেটা কোন মাধ্যম? বায়ু মাধ্যম। আর লেন্সটার উপাদান কি? কাঁচ। তাহলে বায়ু মাধ্যমের তুলনায় কাঁচের প্রতিসরাঙ্ক বেশি। তাহলে আমি কিভাবে কি বলবো যে পরিপার্শ্বিক মাধ্যমের তুলনায় লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক যদি বেশি হয় তবেই কিন্তু একটা উত্তল লেন্স অভিসারী লেন্স হিসাবে কাজ করে। আবার বলছি, পরিপার্শ্বিক মাধ্যমের তুলনায় যদি লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক বেশি হয় তবেই একটা উত্তল লেন্স অভিসারী লেন্স হিসাবে কাজ করে। ঠিক আছে, তার কারণ তখন প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুলোকে অভিসারী রশ্মিতে পরিণত করে। আমি লিখেছি দেখো, আমরা জানি লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক পরিপার্শ্বিক মাধ্যমের তুলনায় বেশি হলে উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ লেন্স দ্বারা প্রতিসরণের পর অভিসারী রশ্মিতে পরিণত হয়। এই জন্য উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। তাহলে একটা স্টার দিয়ে লিখো, উত্তল লেন্সের অপর নাম তো অভিসারী লেন্স, এটা স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার হচ্ছে যে পরিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি লেন্সের প্রতিসরাঙ্কের তুলনায় বেশি হয় তাহলে কিন্তু উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করে। ভালো করে বোঝো, একটা উত্তল লেন্সে আলোক রশ্মিগুলো কখন অভিসারী রশ্মিতে পরিণত হবে? যদি পরিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক লেন্সের উপাদানের প্রতিসরাঙ্কের তুলনায় কম হয় তাহলে এই রশ্মিগুলো অভিসারী রশ্মিতে পরিণত হবে। আর যদি এই পরিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক থেকে বেশি হয় তাহলে এই উত্তল লেন্সটাতে আলোক রশ্মিগুলো অভিসারী রশ্মিতে পরিণত হবে না, তখন অপসারী রশ্মিতে পরিণত হবে। একটু পরে আসবো। তাহলে এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা দেখো, যে একটা উত্তল লেন্স কে অভিসারী লেন্স বলা হয়, তার কারণ প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর অভিসারী রশ্মি গুচ্ছে পরিণত হয়। ওকে, এই জন্য উত্তল লেন্সের অপর নাম হলো অভিসারী লেন্স। ক্লিয়ার? তাহলে উত্তল লেন্সের অপর নাম হলো অভিসারী লেন্স। এবার হচ্ছে অবতল লেন্সে, এখানে আরেকটা কোশ্চেন শুধু আমি এখানে জুড়ে দেব। মুছিয়ে দিচ্ছি। অবতল লেন্সে আলোক রশ্মির প্রতিসরণ। অবতল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছের প্রতিসরণ।
অবতল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছের প্রতিসরণ। তাহলে প্রথমেই আমাদেরকে একটা অবতল লেন্স এঁকে নিতে হবে। এই গেল আমাদের একটা অবতল লেন্স, এইটা গেল অবতল লেন্সের প্রধান অক্ষ, এইটা গেল অবতল লেন্সের আলোক কেন্দ্র। এখন ধরো এইটা হচ্ছে অবতল লেন্সের বেধ। আচ্ছা, এইখানে ধরো দুটো আলোক রশ্মি গেল, এইভাবে আলোক রশ্মি দুটো প্রতিসরণের পর কোন পথে যাবে আমরা সেটা জানতে চাইছি। তো তার আগে বলে দিই এগুলো হচ্ছে নামগুলো দিয়ে দিলাম। দেখো L1 L2 হলো একটি অবতল লেন্স, এবং ও হলো লেন্সটির আলোক কেন্দ্র, ঠিক আছে। আচ্ছা, এখন এই রশ্মিটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। এ বি এবং সিডি প্রধান অক্ষের সমান্তরাল দুটি আলোক রশ্মি এ বি এবং সিডি প্রধান অক্ষের সমান্তরাল দুটি আলোক রশ্মি। বাস, এবার দেখো আমরা আবার একটা জিনিস কি বলেছিলাম, যখন কোনো আলোক রশ্মি প্রিজমে এসে পড়ে তখন আলোক রশ্মি প্রিজমের ভূমির দিকে বেঁকে যায়। এখন দেখো তো এই যে জিনিসটা, এটা কি একটা প্রিজমের মতো নয়? এই যে এটা দেখো তো একটা প্রিজমের মতো নয় কি? তার মানে হচ্ছে একটা লেন্স অসংখ্য প্রিজমের সমন্বয়ে গঠিত। তাহলে এইটা যদি প্রিজম হয়, দেখো খেয়াল করো ডট ডট দিয়ে প্রিজম বানিয়ে দিলাম, মানে ভাবতে পারো উপরটা ছাঁটা ছিল প্রিজম। তাহলে আমরা জানি যে প্রিজমে আলোক রশ্মি তার ভূমির দিকে বেঁকে যাবে, দেখো ভূমিটা নিচের দিকে আছে, তাহলে আলোক রশ্মিটা যাবে কোন পথ বরাবর? এই পথ বরাবর বেরিয়ে যাবে। এটা গেল। এইখানে দেখো উপরের আলোক রশ্মিটা, এটাও তো একটা প্রিজমের মতো, যদি আমি কমপ্লিট করি দেখো এটাও একটা প্রিজম, তাই কি না? এটা হলো একটা প্রিজম, এই হলো একটা প্রিজম, এই একটা প্রিজম। তাহলে দেখো এই প্রিজমটার ভূমি কোন দিকে আছে? উপরের দিকে আছে। আর আমরা জানি আলোক রশ্মি প্রিজমের ভূমির দিকে বাঁকবে সব সময়। তাহলে দেখো এই আলোক রশ্মিটা কোন দিকে যাবে? এই আলোক রশ্মিটা এইরকম ভাবে চলে যাবে, তাই কি না? তাহলে দেখো প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আলোক রশ্মি দুটো আসলো, কিন্তু প্রতিসরণের পর দেখো অপসারী রশ্মিতে পরিণত হয়ে গেল, পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। তার মানে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ অবতল লেন্স দ্বারা প্রতিসরণের পর অপসারী রশ্মিতে পরিণত হয়। এই জন্য অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়। ওকে, অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়। তাহলে এই আলোক রশ্মি দুটি অবতল লেন্স দ্বারা প্রতিসরণের পর অপসারী রশ্মিতে পরিণত হয়েছে, অপসারী রশ্মিতে পরিণত হয়েছে। ওকে, তাহলে আমরা কি বলতে পারবো? অর্থাৎ অবতল লেন্স অপসারী লেন্স হিসাবে কাজ করছে। তাহলে আমরা কোশ্চেন এখানে পড়ে যে কাকে কেন অপসারী লেন্স বলা হয়, অথবা অবতল লেন্সকে কেন অপসারী লেন্স বলা হয়। তাহলে কাকে অপসারী লেন্স বলা হয়? অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়। কেন বলা হয়? তার কারণ
অবতল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ অবতল লেন্স দ্বারা প্রতিসরণের পর অপসারী রশ্মিতে পরিণত হয়। তাহলে আমরা কোশ্চেন লিখে নেব, কাকে কেন অপসারী লেন্স বলা হয়? কাকে কেন অপসারী লেন্স বলা হয়? কোশ্চেন মার্ক লিখে দেব। প্রথমে অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়। অপসারী লেন্স বলা হয়। কেন বলা হয়? অবতল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত আলোক রশ্মিগুচ্ছ অবতল লেন্স দ্বারা প্রতিসরণের পর অপসারী রশ্মিতে পরিণত হয়। কারণ অবতল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ অবতল লেন্স দ্বারা প্রতিসরণের পর অপসারী রশ্মিতে পরিণত হয়। অপসারী রশ্মিতে পরিণত হয়। এই জন্য অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়। অপসারী লেন্স বলা হয়। দেখো, তাহলে অবতল লেন্স হলো অপসারী লেন্স, উত্তল লেন্স হলো অভিসারী লেন্স। ওকে, বোঝা গেল? তাহলে এরপরে আমরা দুটো কোশ্চেন, 1 নম্বরের কোশ্চেন, ছোট ছোট কোশ্চেন আলোচনা করব। যে একটা উত্তল লেন্স কোন শর্তে অবতল লেন্সের মতো আচরণ করবে? একটা উত্তল লেন্স, দেখো উত্তল লেন্সের কাজ কি? প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিকে প্রধান অক্ষের উপর মানে অভিসারী রশ্মিতে পরিণত করা। আর অবতল লেন্সের কাজ কি? প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিকে অপসারী রশ্মিতে পরিণত করা। তো বলা হচ্ছে যে একটা উত্তল লেন্স কখন অবতল লেন্সের মতো কাজ করবে? মুছে দিচ্ছে এখানটা। কি শর্তে একটি উত্তল লেন্স অবতল লেন্সের মতো কাজ করে? অবতল লেন্সের মতো আচরণ করে কি শর্তে? দেখো একটা উত্তল লেন্স নিয়েছো, এরকম নিয়েছো। এই উত্তল লেন্সে আমরা জানি আলোক রশ্মি যদি আসে, এরকম ভাবে যদি আলোক রশ্মি আসে তাহলে আলোক রশ্মিগুলো অভিসারী রশ্মিতে পরিণত হয়। এটা আমরা জানি। এখন বলছে যে একটা উত্তল লেন্স কি শর্তে অবতল লেন্সের মতো কাজ করবে, মানে কি শর্তে এই আলোক রশ্মিগুলো এইরকম হবে, কি শর্তে আলোক রশ্মিগুলোর প্রতিসরণ এইরকম হবে? বুঝতে পেরেছো? কখন হবে সেটা আমরা সরাসরি লিখবো, বেশি কিছু বলতে যাব না, ছবিও আঁকতে যাব না, খালি বুঝিয়ে দিলাম। এইখানে যে লেন্সটা ধরো রেখেছি আমরা, এর চারপাশে মাধ্যম আছে। তো লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক যদি পরিপার্শ্বিক মাধ্যমের প্রতিসরাঙ্ক অপেক্ষা কম হয়, মানে লেন্সটা লঘু মাধ্যম আর এই চারপাশে যেটা আছে সেটা যদি ঘন মাধ্যম হয়,
তাহলে একটা উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করে। দেখো একটা এক্সেপশনাল কেস, ধরো একটা কাঁচের লেন্স নিয়েছো, এই লেন্সটাকে কাঁচের থেকে ঘন মাধ্যমে যদি রেখে দেওয়া হয় তাহলে উত্তল লেন্সটা অবতল লেন্সের মতো আচরণ করবে। বুঝতে পারলা? এর থেকে সহজে আর কিছু বলার নেই। যে কাঁচ নিয়েছো, কাঁচের লেন্স নিয়েছো, এই কাঁচের লেন্সটাকে এমন একটা মাধ্যমে রাখলে যে মাধ্যমের ঘনত্ব কাঁচের থেকে বেশি, তাহলে এই উত্তল লেন্সটা কিন্তু অবতল লেন্সের মতো কাজ করবে বা আচরণ করবে। তাহলে আমরা লিখব একটি উত্তল লেন্সকে যদি এমন একটি মাধ্যমে রাখা হয় যার প্রতিসরাঙ্ক লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক থেকে বেশি, লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক থেকে বেশি, তাহলে উত্তল লেন্সটি অবতল লেন্সের মতো আচরণ করবে, অবতল লেন্সের মতো আচরণ করবে। ওকে, মানে একটা কাঁচের লেন্সকে যদি কাঁচের থেকে ঘন কোনো মাধ্যমে রেখে দাও তাহলে ওই মাধ্যমে উত্তল লেন্সটি অবতল লেন্সের মতো আচরণ করবে। বাস। সেকেন্ড আরেকটা কোশ্চেন, কি শর্তে একটি অবতল লেন্স উত্তল লেন্সের মতো আচরণ করে? উত্তল লেন্সের মতো আচরণ করে। কি শর্তে একটা অবতল লেন্স উত্তল লেন্সের মতো আচরণ করে? কি শর্তে করবে? যদি একটা অবতল লেন্সকে এমন একটা মাধ্যমে রেখে দেওয়া হয় যে মাধ্যমের প্রতিসরাঙ্ক লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি, তাহলে অবতল লেন্সটি উত্তল লেন্সের মতো আচরণ করবে। মানে লেন্স থেকে ঘন মাধ্যমে লেন্সকে রেখে দেওয়া হলে লেন্সটা বিপরীত আচরণ করতে লাগবে। ঠিক আছে, তাহলে একটি অবতল লেন্সকে যদি এমন একটি মাধ্যমে রাখা হয় যার প্রতিসরাঙ্ক লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি, প্রতিসরাঙ্ক অপেক্ষা বেশি, তাহলে অবতল লেন্সটি উত্তল লেন্সের মতো আচরণ করবে। বাহ, হয়ে গেল। তাহলে উত্তল লেন্স কখন অবতল লেন্সের মতো আচরণ করবে এবং অবতল লেন্স কখন উত্তল লেন্সের মতো আচরণ করবে আমরা জানতে পারলাম। এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটা মাধ্যমিকের জন্য একেবারে 100% আসে এরকম একটা কোশ্চেন। লেন্সের মুখ্য ফোকাস কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব। মুখ্য ফোকাস মুছে দিলাম, নোট করতে থাকো তোমরা। লেন্সের মুখ্য ফোকাস, লেন্সের মুখ্য ফোকাস। লেন্সের মুখ্য ফোকাস দেখো, ছবি দুটো আঁকছি আমি তাহলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মির প্রতিসরণ কিরকম হলো একটু আগে তোমরা শিখলে,
যে উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যদি কোনো আলোক রশ্মি আসে, তাহলে আলোক রশ্মিগুলো লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এটা হচ্ছে উত্তল লেন্সের ক্ষেত্রে গিয়ে মিলিত হলো। এই বিন্দুটার নাম দিলাম আমি এফ। অবতল লেন্সের ক্ষেত্রে কি দেখলাম বলতো? অবতল লেন্সের ক্ষেত্রে আমরা দেখলাম যে যদি অবতল লেন্সের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে একটা আলোক রশ্মি এসে পড়ে, তাহলে লেন্স দ্বারা প্রতিসরণের পর মানে অবতল লেন্স দ্বারা প্রতিসরণের পর আলোক রশ্মিগুলো অপসারী রশ্মিতে পরিণত হয়। এরকম দেখো, এই রশ্মি দুটো মনে হচ্ছে প্রধান অক্ষের উপর কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। এই বিন্দুটার নাম হচ্ছে এফ, অবতল লেন্সের মুখ্য ফোকাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপতিত আলোক রশ্মি গুচ্ছ উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়। যে বিন্দুটাতে মিলিত হয় সেই বিন্দুটাকে উত্তল লেন্সের মুখ্য ফোকাস বলা হয়। আর অবতল লেন্সের ক্ষেত্রে চলে এসো। অবতল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপতিত আলোক রশ্মি গুচ্ছ অবতল লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। যে বিন্দুটা থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, দেখো এফ, যে বিন্দুটা থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুটাকে অবতল লেন্সের মুখ্য ফোকাস বলা হয়। তাহলে মুখ্য ফোকাস জিনিসটা কি? আমরা সাধারণভাবে যদি মুখ্য ফোকাসের সংজ্ঞা দিই তাহলে কি বলবো? লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপতিত আলোক রশ্মি গুচ্ছ লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয়, দেখো এখানে মিলিত হচ্ছে, অথবা প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, দেখো এখান থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুটাকে লেন্সের মুখ্য ফোকাস বলা হয়। বুঝতে পেরেছো? তাহলে লিখছি, দেখো লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপতিত আলোক রশ্মি গুচ্ছ লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, দেখো ব্র্যাকেটে লিখব কোন লেন্সের ক্ষেত্রে মিলিত হয়? উত্তল লেন্স প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, ব্র্যাকেটে লিখলাম উত্তল লেন্স, অথবা যে নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুটিকে লেন্সের মুখ্য ফোকাস বলা হয়। প্রদত্ত চিত্রে এফ, দেখো দুটোরই আমি নাম দিয়েছি। এই লেন্সের এটা হচ্ছে মুখ্য ফোকাস এফ, এটা হচ্ছে এফ। প্রদত্ত চিত্রে এফ হলো লেন্সের মুখ্য ফোকাস। ওকে, এখন যে কোনো লেন্সের দুটো মুখ্য ফোকাস থাকে। দেখো মুখ্য ফোকাস বোঝা গেছে কিনা? যে লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপতিত আলোক রশ্মি গুচ্ছ লেন্স দ্বারা প্রতিসরণের
পর প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, ব্র্যাকেটে লিখেছি উত্তল লেন্স, অথবা যে নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এখানেও লিখে দাও ব্র্যাকেটে অবতল লেন্স। অবতল লেন্স লিখো, প্লিজ লিখো সবাই, অবতল লেন্স, সেই বিন্দুটাকে লেন্সের মুখ্য ফোকাস বলা হয়। এবং প্রদত্ত চিত্রে এফ হলো লেন্সের মুখ্য ফোকাস। এখন যে কোনো লেন্সেরই দুটো মুখ্য ফোকাস থাকে, একটা প্রথম মুখ্য ফোকাস আর একটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে এখানে আমি স্টার দিয়ে লিখবো, এখানে লেন্সের দুটি মুখ্য ফোকাস থাকে, মুখ্য ফোকাস থাকে। লেন্সের কটা মুখ্য ফোকাস থাকে? এমসিকিউ পড়বে, একটা লেন্সের কটা মুখ্য ফোকাস থাকে? দুটি মুখ্য ফোকাস থাকে। তার কারণ দেখো লেন্সটা এখানে বসিয়েছি, লেন্সের এইদিকে একটা মুখ্য ফোকাস থাকে, এইদিকে একটা মুখ্য ফোকাস থাকে। এইটাকে নাম বলা হয় f1, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় f2। তাহলে দেখো মুখ্য ফোকাস মানে দ্বিতীয় মুখ্য ফোকাসকে বোঝানো হয়, ঠিক আছে? এই যে আমরা দ্বিতীয় মুখ্য ফোকাস বলা হয়। প্রদত্ত চিত্রে এফ হলো লেন্সের মুখ্য ফোকাস বা দ্বিতীয় মুখ্য ফোকাস, এটাকে কি বলা হয়? দ্বিতীয় মুখ্য ফোকাস বলে, দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে প্রথম মুখ্য ফোকাস কোনটা? এই দিকে থাকে, সেটা আবার কি প্রথম মুখ্য ফোকাস? যে বিন্দু থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়, সেই বিন্দুটাকে বলা হয় উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস। মানে ওই ছবিটাতে আমি করে দিলাম, যদিও করা উচিত ছিল না, মুছে দিলাম, তোমরা করবে না ওটা। আরেকটা আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি, প্রথম মুখ্য ফোকাসটা এইখানে, এইটা ধরো একটা উত্তল লেন্স। এখন এই যে বিন্দু থেকে আগত অপসারী আলোক রশ্মি গুচ্ছ উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিতে পরিণত হয়, সেই বিন্দুটাকে বলা হয় উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস। ঠিক আছে, অবতল লেন্সেরও আমরা ওই রকমই বলতে পারবো, যে অবতল লেন্স যদি নিই এরকম একটা, এটা হলো অবতল লেন্স। তাহলে প্রধান অক্ষের উপর একটা অপসারী রশ্মি নিয়ে নিলাম, যার উপরে গেলে এরকম হয়ে যায়, সেটাকেই আমরা বলবো, সেটাকেই বলবো, যদি এরকম বলা উচিত ছিল না, আর একটু ভালো করে বলছি, দেখো এইরকম। এই যে দেখো, এটা একটা আলোক রশ্মি, এমন একটা বিন্দুর দিকে চালিয়েছি আলোক রশ্মি দুটোকে। লেন্সটা থাকলে যে বিন্দু না থাকলে, লেন্সটা না থাকলে যে বিন্দুতে মিলিত হতো, এখন লেন্সটা থাকার ফলে প্রধান অক্ষের যদি সমান্তরাল হয়ে যায়, তাহলে যে বিন্দুটাতে মিলিত হতো সেটাকে এই অবতল লেন্সের মুখ্য ফোকাস f1 বলা হয়। তো প্রথম মুখ্য ফোকাস নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই, শুধু মাথায় রেখো লেন্সের দুটি মুখ্য ফোকাস থাকে, এবং আমরা যে সংজ্ঞাটা দিয়েছি সেটা অ্যাকচুয়ালি দ্বিতীয় মুখ্য ফোকাস বা শুধু মুখ্য ফোকাস বলা হয়। দ্বিতীয় মুখ্য ফোকাসকেই শুধু মুখ্য ফোকাস বলা হয়। এবার হচ্ছে ফোকাস দৈর্ঘ্য কাকে বলবো? ফোকাস দৈর্ঘ্য মুছে দিচ্ছি তাহলে আমি এখানটা, ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব। ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব। ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব কি জিনিস? এটা খুব সহজ জিনিস। দেখো একটা উত্তল লেন্সই নিলাম আমি, একটা উত্তল লেন্স এরকম ভাবে নিয়ে নিলাম, এটা গেল একটা উত্তল লেন্স, এটা গেল উত্তল লেন্সের প্রধান অক্ষ। এখন এইটা গেল দুটো আলোক রশ্মি উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর দেখো কোথায় মিলিত হলো? মুখ্য ফোকাসে মিলিত হলো, এটা এফ, এটা ছিল আলোক কেন্দ্র। তাহলে দেখো এই যে দূরত্বটা, কোন লেন্সের আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্বটাকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। ছবি কিন্তু দিতেই হবে,
লেন্সের আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয় লেন্সের ফোকাস দৈর্ঘ্য। তাহলে লিখে দিচ্ছি, লেন্সের আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্বকে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বলা হয়। বোঝা গেল? ফোকাস দৈর্ঘ্য কাকে বলবো? লেন্সের আলোক কেন্দ্র থেকে, মানে ও থেকে এফ পর্যন্ত দূরত্বটাকে বলা হয় লেন্সের ফোকাস দৈর্ঘ্য। তাহলে প্রদত্ত চিত্রে ও এফ হলো লেন্সের ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্যকে স্মল এফ, এই যে এই দূরত্বটা, এটাকে স্মল এফ দ্বারা লেখা হয়। এইটাকে স্মল এফ দ্বারা লেখা হয়। তাহলে ফোকাস দৈর্ঘ্যকে স্মল এফ দ্বারা লেখা হয়। ওকে, তাহলে ফোকাস দৈর্ঘ্য কি আমরা বুঝে গেলাম। এবার হচ্ছে ফোকাস তল কাকে বলবো? ফোকাস তল, তাহলে আরেকটা জিনিস এখানে আমরা করব, ফোকাস তল কাকে বলবো? ফোকাস তল, দেখো লেন্সের এই যে এটা হচ্ছে মুখ্য ফোকাস, এই মুখ্য ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত যে তল, সেই তলটিকে বলা হয় লেন্সের ফোকাস তল। লেন্সের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে এবং প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত তলকে বলা হয় লেন্সের ফোকাস তল। লেন্সের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে এবং প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত তলকে বলা হয় ফোকাস তল। ফোকাস তল কাকে বলে? লেন্সের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে এবং প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত তলকে বলা হয় ফোকাস তল। তাহলে প্রদত্ত চিত্রে এ বি সি ডি হলো ফোকাস তল। ওকে, ফোকাস তল চলে গেল। এরপরে লেন্সে আলোক রশ্মির দ্বারা বা প্রতিসরণের দ্বারা কি রকম প্রতিবিম্ব গঠিত হয় সেটা নিয়ে আমরা এবার আলোচনা করব। অর্থাৎ লেন্সে প্রতিবিম্ব গঠনের জন্য কি কি রশ্মি অনুসরণ করা হয় সেটা আমরা আলোচনা করব এক্ষুনি, এই মুহূর্তে। তো দেখো রশ্মি অনুসরণ পদ্ধতি কি? রশ্মি অনুসরণ পদ্ধতি যে লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের জন্য কোন কোন নিয়মকে আমরা অনুসরণ করব, অর্থাৎ কোন আলোক রশ্মি কিভাবে আসলে প্রতিসরণের পর কিভাবে যাবে, এই যে নিয়মটা, এটাকে আমরা বলবো রশ্মি অনুসরণ পদ্ধতি। তো প্রতিবিম্ব গঠনের জন্য কমপক্ষে দুটো আলোক রশ্মির প্রতিসরণ দেখাতে হবে। তো কোন কোন আলোক রশ্মিগুলো আমরা দেখাবো সেগুলো নিয়ে আলোচনা করছি।
দেখো আমরা হেডিং করেছি পাতলা লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের জন্য রশ্মি অনুসরণ পদ্ধতি, মানে প্রতিবিম্ব গঠনের জন্য কোন কোন রশ্মির প্রতিসরণ আমরা দেখাবো, এই যে নিয়ম এটাকে বলা হয় রশ্মি অনুসরণ পদ্ধতি বা রশ্মি অনুসরণ নিয়ম, সেটা আমি লিখেছি। দেখো লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনের জন্য নিচের নিয়মগুলোকে অনুসরণ করা হয়। এই যে আমি তিনটে নিয়ম লিখেছি। কি কি নিয়ম? যে লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপতিত আলোক রশ্মি, মানে কোন আলোক রশ্মি যদি লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আসে তাহলে প্রতিসরণের পর কিভাবে যাবে সেই নিয়মটা আমরা জানবো। 2 নম্বর নিয়ম হচ্ছে মুখ্য ফোকাসগামী রশ্মি। যদি কোনো আলোক রশ্মি লেন্সের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে এসে লেন্সে পড়ে তাহলে সেই আলোক রশ্মিটি প্রতিসরণের পর কিভাবে যাবে, কোন খান দিয়ে যাবে সেটা আলোচনা করব। তারপরে হচ্ছে আলোক কেন্দ্রগামী রশ্মি, মানে কোনো আলোক রশ্মি যদি লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যায় তাহলে আলোক রশ্মিটা কিভাবে যাবে। এই তিনটে নিয়ম আমাদেরকে জানতে হবে। তো প্রথম নিয়মটা আমি শুরু করেছি, লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মির প্রতিসরণ। তোমরাও করো। তাহলে লেন্সের দেখো এইটা হচ্ছে লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল। আমরা কি দেখেছি বলতো? লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মির প্রতিসরণ আমরা দেখেছি এবং সেটা থেকে আমরা বলেছি যে যখন কোনো আলোক রশ্মি লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আসে তখন প্রতিসরণের পর আলোক রশ্মিগুলো লেন্সের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে চলে যায়, তাই না? উত্তল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায়, আর অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়েছিল ছবিটা এঁকে নেবে তোমরা। অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়েছিল বলো? অবতল লেন্সের ক্ষেত্রে হয়েছিল মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়েছিল, এরকম হয়েছিল। দেখো মুখ্য ফোকাস থেকে আসছে বলে মনে হয়েছিল, আমি সেটাই লিখে দিয়েছি। দেখো লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আপতিত আলোক রশ্মি উত্তল লেন্স দ্বারা প্রতিসরণের পর মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায়। দেখো উত্তল লেন্সে প্রতিসরণের পর মুখ্য ফোকাস এফ এর মধ্য দিয়ে যায় এবং অবতল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। দেখো অবতল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। তাহলে বোঝা গেল যদি কোনো আলোক রশ্মি লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে এসে পড়ে তাহলে লেন্সটা যদি উত্তল হয় তাহলে মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাবে, আর লেন্সটা যদি অবতল হয় তাহলে মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। তাহলে মাথায় থাকবে প্রতিবিম্ব গঠনের জন্য আমরা প্রথমেই প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি নেব এবং প্রতিসরণের পর হয় মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাবে অথবা মুখ্য ফোকাস থেকে আসছে বলে মনে হবে। দেখো উত্তল লেন্স হলে মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাবে আর অবতল লেন্স হলে মুখ্য ফোকাস থেকে আসছে বলে মনে হবে। তাহলে এটা গেল আমাদের 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মটা দেখো, মুখ্য ফোকাসগামী রশ্মি। 2 নম্বরটা এইটা হচ্ছে 2 নম্বর মুখ্য ফোকাসগামী রশ্মি। তাহলে এইটা আমরা মুখ্য ফোকাস, অর্থাৎ যদি কোনো আলোক রশ্মি এইভাবে আসে, ধরো একটা উত্তল লেন্স নিয়েছো, এটা হচ্ছে একটা উত্তল লেন্স, এই উত্তল লেন্সের মুখ্য ফোকাস এইখানে আছে, মুখ্য ফোকাসগামী রশ্মি। যদি কোনো আলোক রশ্মি মুখ্য ফোকাসের মধ্য দিয়ে এসে লেন্সে পড়ে তাহলে সেটি কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল ভাবে চলে যাবে। যদি কোনো আলোক রশ্মি লেন্সের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে এসে উত্তল লেন্সে পড়ে তাহলে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল ভাবে চলে যাবে। তাহলে আমরা কি বলবো এখানে? যদি কোনো আলোক রশ্মি লেন্সের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে এসে লেন্সে পড়ে তাহলে প্রতিসরণের পর লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে চলে যায়।
এইটা গেল 2 নম্বর নিয়ম। বোঝা গেল? এই রকম আমরা দেখেছিলাম, কি দেখেছিলাম যদি কোনো আলোক রশ্মি লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আসে তাহলে প্রতিসরণের পর মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায়। এখন উল্টোটা, যদি আলোক রশ্মিটা মুখ্য ফোকাসের মধ্য দিয়ে এসেই লেন্সে পড়ে, এরকম ভাবে পড়ে, তাহলে কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল ভাবে বেরিয়ে যাবে। এটাই লিখেছি। যদি কোনো আলোক রশ্মি লেন্সের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে এসে লেন্সে পড়ে তাহলে প্রতিসরণের পর লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে চলে যায়। 2 নম্বর নিয়ম চলে গেল। প্রতিবিম্ব গঠনের জন্য আমরা এই রশ্মিটা সেকেন্ড বার কাজে লাগানোর চেষ্টা করব। 3 নম্বর আলোক কেন্দ্রগামী রশ্মি। 3 নম্বর হচ্ছে আলোক কেন্দ্রগামী রশ্মি। আলোক কেন্দ্রগামী রশ্মি 3 নম্বরটা আলোক কেন্দ্রগামী রশ্মি। কি আলোক কেন্দ্রগামী রশ্মিটা কি? আলোক কেন্দ্রগামী রশ্মি এই যে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যদি কোনো আলোক রশ্মি এসে পড়ে তাহলে সেটি সোজা পথে বেরিয়ে যায়। বলেছিলাম না, যদি কোনো আলোক রশ্মি লেন্সের আলোক কেন্দ্র দিয়ে এসে পড়ে তাহলে তার কোনো রকমের চ্যুতি ঘটবে না। যদি কোনো আলোক রশ্মি লেন্সের আলোক কেন্দ্রে এসে আপতিত হয় তাহলে আলোক রশ্মিটি সোজা পথে চলে যায়। অর্থাৎ আলোক রশ্মিটির কোনো চ্যুতি ঘটে না। অর্থাৎ আলোক রশ্মিটির কোনো চ্যুতি ঘটে না। এই 3টে গেল আমাদের রশ্মি অনুসরণ পদ্ধতি। প্রথম অনুসরণ পদ্ধতিটা কি? যদি কোনো আলোক রশ্মি লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আসে তাহলে লেন্সের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যাবে। দ্বিতীয় নিয়ম কি বললাম? যদি কোনো আলোক রশ্মি মুখ্য ফোকাসের মধ্য দিয়ে এসে লেন্সে পড়ে তাহলে রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে চলে যাবে। আর 3 নম্বরটা কি বললাম? যদি কোনো আলোক রশ্মি লেন্সের আলোক কেন্দ্রে এসে পড়ে তাহলে আলোক রশ্মিটি সোজা পথে বেঁকে যায়, কোনো রকমের চ্যুতি ঘটে না। এই 3টে গেল আমাদের রশ্মি অনুসরণ পদ্ধতি এবং এই 3টে নিয়মকে প্রয়োগ করে পরের লেকচারে লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন করব এবং সেখানে প্রতিবিম্বের কি কি বৈশিষ্ট্য পাচ্ছি সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের লেকচার এই পর্যন্ত।